9 এর F নাম্বারটা। এখানে কি বলছে, একটি আম বাগানে প্রতি একরে 30টা গাছ আছে। আচ্ছা, প্রতি গাছে ফলন কত? প্রতি গাছে ফলন হচ্ছে 400টা। আচ্ছা, ধরো 30টা গাছ আছে, তুমি 31টা গাছ করতেছ, তাতে কি হয়েছে, সমস্যা কি? প্রতি গাছে ফলন কমে হচ্ছে তোমার 10টা কইরা, কিন্তু এক গাছ এক্সট্রা লাগার কারণে ফলন বাড়লো আবার কত? 400টা। মানে গাছ একটা বেশি হলে গাছ প্রতি ফলন একটু করে কমে, কিন্তু গাছ একটা বেশি হলে ওর আবার ফলন একা নিয়ে এসে অনেকগুলা। বুঝো নাই কথা? ধরো গাছ ছিল 30টা, তুমি এখন গাছ নিয়ে এসছো 31টা, তাহলে কি হবে? এক্সট্রা একটা গাছের জন্য 400টা ফলন বেশি পাবা, কিন্তু প্রত্যেকটা গাছের উপরে ফলন আবার কয়টা করে কমে যাবে? 10টা করে কমে যাবে। বুঝো নাই কথা? তাহলে দেখো, গাছ বাড়লে যে গাছটা বাড়বে ও তো কিছু ফলন বেশি দিবে, কিন্তু ওর প্রভাব আবার অন্য গাছের উপর পড়ে। কেন পড়ে এটা তোমরা জানো? গাছ বেশি ঘন ঘন হলে পরে ফলন কমে যায়, তাই না? আচ্ছা, কিন্তু গাছ আবার একটা এক্সট্রা বেশি হলে কি হয়, ওই গাছের ফলন পাওয়া যায়। তাহলে ঝামেলা, গাছ বাড়লেও ঝামেলা আর কম রাখলেও সমস্যা। তাহলে কি করতে হবে? ম্যাক্সিমাইজ করতে হবে, ফলন ম্যাক্সিমাইজ। কত সংখ্যক গাছ হলে সুবিধা হয়? বুঝো নাই কথা? দেখো, তুমি একটা গাছ বর্তমানে 30টা আছে, একটা গাছ এক্সট্রা লাগাইলে ফলন একটু বাড়বে, কিন্তু ওর কারণে আবার অন্য গাছের ফলন একটু কমবে। এক গাছ এক্সট্রা হলে ফলন বাড়ে 400টা, কিন্তু এক গাছ এক্সট্রা হলে ওর কারণে প্রতি গাছের উপরে প্রভাব পড়ে আবার 10টা করে ফলন কম। তার মানে গাছ বাড়ার ফলে একে তো ফলন কমে, একে তো ফলন বাড়ে, দ্বিতীয়ত ফলন আবার কমে। অন্যান্য গাছের ফলন কমে আর এর কারণে কিছু ফলন বাড়ে। তার মানে দুই দিকই ঝামেলা না, যে একটা বাড়লে আর একটা কমে যাচ্ছে আবার। তখন আমাদের দেখতে হবে উভয়ের ইফেক্টটা কেমন, গাছ বৃদ্ধির প্রভাব কেমন আর প্রতি গাছের ফলনের যে কমে যাওয়ার প্রভাব এইটা কেমন। দুইটার কম্বাইন প্রভাব নিয়ে আমাদের দেখতে হবে ফলন আদৌ বাড়লো নাকি কমলো। ঠিক আছে? তো তুমি বর্তমানে 30টা গাছ আছে, ধরো আরো এক্সট্রা গাছ এক্সট্রা লাগাইতে পারবা, তাও ফলন ভালো হবে। এই এক্সট্রা লাগাবা, কয়টা এক্সট্রা লাগাতে পারবা সেটা আমাদের বের করে দেখাতে হবে। বুঝতে পারছো? ধরি আরো এক সংখ্যক গাছ এক্সট্রা লাগানো যাবে, ধরি আরো এক সংখ্যক গাছ অতিরিক্ত লাগানো যাবে। আচ্ছা, তো দেখো, তুমি যখন গাছ এক্সট্রা লাগাও তখন কি প্রতি গাছের ফলন 400 থাকে? এক গাছের কারণে 10টা করে ফলন কমে যায়। একটা গাছ এক্সট্রা লাগার কারণে প্রতি গাছের ফলন 10টা করে কমে। তাহলে এক সংখ্যক গাছ এক্সট্রা লাগার কারণে প্রতি গাছের ফলন বর্তমানে কত হবে বলো তো? প্রতি গাছের কত বলো? 400 - 10, 10x। প্রতি গাছে ফলন কমে 10x না? একটা এক্সট্রা লাগালে 10টা কমে, তাহলে এক্সট্রা লাগালে 10xটা কমে। তাহলে বর্তমানে গাছ প্রতি ফলন কত? বর্তমানে গাছ প্রতি ফলন, বর্তমানে গাছ প্রতি ফলন হচ্ছে 400 - 10x। অর্থাৎ এখন আর প্রতি গাছ 400 করে ফলন দেবে না, সবার উপরই প্রভাব পড়ে গেছে। একটা গাছ এক্সট্রা লাগাইলে 10টা ফলন কমে, এক সংখ্যক গাছ এক্সট্রা লাগাইলে প্রতি গাছে ফলন কমে 10xটা। তাহলে প্রতি গাছে এখন ফলন কত? আগে ছিল 400 করে ফলন দিত, এখন দিবে তো 400 - x করে। তাহলে বর্তমানে মোট ফলন কত আসবে?
মোট ফলন কত আসবে বলো? বর্তমানে গাছ সংখ্যা কত বলো? বর্তমানে গাছ সংখ্যা গুণন প্রতি গাছে ফলন না? বাংলা কি? গাছ সংখ্যা গুণন প্রতি গাছে ফলন। প্রতি গাছে ফলন। দেখো আগে গাছ ছিল 30টা, বর্তমানে গাছ হচ্ছে 30 প্লাস এক্সটা, তাহলে বর্তমানে গাছ সংখ্যা হচ্ছে এতটি, আর এক একটা গাছের ফলন হচ্ছে 400 মাইনাস 10xt। তুমি ফলনের এই ফাংশনটাকে এ দ্বারা ধরতে পারো, বা ফলনের ফ্রুটস এফ দ্বারা ধরতে পারো নাকি? তাহলে এফ ইজ ইকুয়াল টু কত আসতেছে? এটা একটু গুণ করে রাখো, দেখো তো কত আসে। এটা গুণ করলে এটার সাথে এটা 3 4 1200, তারপর এটার সাথে এটা যাবে তাই না, প্লাস হচ্ছে 400x 12,000, 3 4 12, 1 2 3, তারপর এটার সাথে এটা নিচ্ছ, ঠিক আছে, মাইনাস 300x, তারপর এটার সাথে এটা নিলে প্লাস 400x, আর এটার সাথে এটা নিলে মাইনাস 10x স্কয়ার। আলটিমেটলি কত আসছে? 12 300 400, তাহলে কি 100, আর মাইনাস হচ্ছে 10x স্কয়ার। দেখো এটা হচ্ছে বর্তমানের ফলন। এখন ফলন সংখ্যা ম্যাক্সিমাম করবা কিভাবে? সর্বোচ্চ মানের জন্য, ওই যে লঘু বা গুরু মানের জন্য, বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য কি করতে হয়? সর্বোচ্চ বা সর্বনিম্ন, এখানে মূলত আমরা সর্বোচ্চ মানটাই পাবো, বুঝছো? সেকেন্ড ডেরিভেটিভ চেক দিলে আসলে বোঝা যাবে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের। আচ্ছা এটাকে ডিফারেন্সিয়েশন করে দাও আগে, এইভাবে না করে আগে ডিফারেন্সিয়েশন করে দাও। এটা একবার ডিফারেন্সিয়েশন করো, কত দেখো তো, df বাই dx টা কত আসে? 100 মাইনাস 20x। আচ্ছা আর একবার ডিফারেন্সিয়েশন করো, সেকেন্ড ডেরিভেটিভ চেক দিতে হয় না? তো আর একবার ডিফারেন্সিয়েশন করলে কত আসে দেখো তো, dx স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 20। ঠিক আছে, আমরা প্রথম দিকে ম্যাথ যে নিয়মে করতাম ওগুলোর স্টাইলে ধরো করতেছি। এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য কি করতে হবে? সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ সমান 0, তাহলে ফার্স্ট ডেরিভেটিভটা 0 বসাও, df বাই dx, df ভাগ dx ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 100 মাইনাস হচ্ছে 20x ইজ ইকুয়াল টু 0। আশা করা যাচ্ছে x এর মান আসবে হচ্ছে 5, 5 20 100, তাই না? ওকে, এখন কথা হচ্ছে এটাতে সর্বোচ্চ না সর্বনিম্ন সেটা চেক দিবা না? আসলে এই ধরনের অঙ্কে সর্বোচ্চ চাইলে শুধু সর্বোচ্চটাই বাড়াই। কিভাবে? সেকেন্ড ডেরিভেটিভ অলওয়েজ নেগেটিভ, দেখো কোনো কিছু না বসায় নেগেটিভ, তাহলে x এর মান এখানে বসাও, x 5, x 5 এর ক্ষেত্রে কি করা লাগে? সেকেন্ড ডেরিভেটিভ এখানে বসাও, d স্কয়ার f ভাগ dx স্কয়ার, তাহলে d স্কয়ার f ভাগ হচ্ছে dx স্কয়ার, এটা তো সবসময় মাইনাস 20, তাই না? হিসাব না করেই তো মাইনাস 20। আচ্ছা যদি তাই হয় এটা কত আসছে? লেস দেন 0, অতএব x ইজ ইকুয়াল টু 5 এ কি পাবো বলো? সর্বোচ্চ মান। x ইজ ইকুয়াল টু 5 এ সর্বোচ্চ মান, অর্থাৎ অতিরিক্ত গাছ লাগাতে হবে কতটুকু বলো ফলন সর্বোচ্চ করতে? ফলন সর্বোচ্চ করতে অতিরিক্ত গাছ লাগানো যাবে কতটি? অতিরিক্ত গাছ লাগানো যাবে
লাগানো যাবে হচ্ছে 5টি। বুঝা গেছে? তাহলে এখানে দেখো আমের সর্বোচ্চ ফলন পেতে প্রতি একরে কতটি গাছ লাগানো যাবে? এত অতিরিক্ত লাগানো যাবে 5টি, তাহলে প্রতি একরে গাছ কয়টি বলো? আগে ছিল 30টা করে প্রতি একরে, এখন হচ্ছে আরো 5টা এক্সট্রা করে লাগানো যাবে একর প্রতি, তাহলে একর প্রতি গাছ লাগানো যাবে 35টি। লেখো অতএব একর প্রতি গাছ লাগানো যাবে 35টি। বুঝা গেছে? কারণ আগে একর প্রতি গাছ লাগানো যাইতো 30টি, এখন আরো 5টা করে লাগাইতে পারবো, তাও ফলন সর্বোচ্চ হবে। তাহলে বর্তমানে একর প্রতি গাছ লাগানো যাবে হচ্ছে 35টি। ঠিক আছে? 9 এর সি নাম্বারটা একটু দেখো। y = x² + 2 y = x² + 2 বক্ররেখা হতে 3 2 বিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব। আচ্ছা, এটা চিত্র কেমন হতে পারে? বক্ররেখা তো আমি জানি না এটা দেখতে কেমন, তো আশা করা যাচ্ছে এরকম কিছু একটা হবে। তো এই বক্ররেখা থেকে 3 2 বিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাতে 3 2 মোটামুটি যেখানেই থাকুক না কেন সমস্যা নাই, 3 2 টা মোটামুটি হচ্ছে এখানে কোথাও থাকবে। বুঝতে পারছো? এখন এই বিন্দু থেকে এই বক্ররেখার অনেক দূরত্ব বের করা যায় না? আমাদের এই বিন্দু থেকে এই বক্ররেখার অনেক দূরত্ব বের করা যায়। খেয়াল করে দেখো, এটা একটা দূরত্ব, এটাও একটা দূরত্ব, এটাও একটা দূরত্ব, এক এক দূরত্ব এক এক পরিমাণ। কথা হচ্ছে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। বুঝছো? ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। তো ন্যূনতম দূরত্ব ধরো কোন বিন্দুতে ন্যূনতম হবে আমি জানি না, সাপোজ ধরি এখানে কোন একটা বিন্দুতে দূরত্ব ন্যূনতম হবে। এই বিন্দু থেকে ধরো, এই বিন্দু থেকে বক্ররেখার উপরস্থ কোন একটা বিন্দু ধরো এটা, এই বিন্দুর দূরত্ব কি হবে? ন্যূনতম হবে। আচ্ছা, ন্যূনতম দূরত্ব কোন দূরত্ব? ধরো এটা একটা রেখা আর এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু দূরত্ব ন্যূনতম নাকি এই বিন্দু ন্যূনতম? 90 ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব পাওয়া যায়। আচ্ছা, তো আমরা এই পয়েন্টে তাহলে একটু স্পর্শক টানবো। এই পয়েন্টে আমরা স্পর্শক টানবো। বুঝতে পারছো? টানার পর এইখানে ন্যূনতম দূরত্ব হবে এই দিকে নাকি এইদিকে? এই যে এই জায়গাটা না, যেখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, সেখানে দূরত্বটা ন্যূনতম হবে। বুঝতে পারছো? অর্থাৎ আমার বক্ররেখার উপরে সেই বিন্দু থেকে দূরত্ব ন্যূনতম হবে যেই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল আর এই বিন্দু আর এই বিন্দু যে ঢাল, ঢাল দ্বয়ের গুণফল হবে -1। কেন? দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি? ঢাল দ্বয়ের গুণফল -1। তো আমাদের এই বিন্দুটা ধর হচ্ছে 3 2 3 2। বক্ররেখার উপরে কোন বিন্দু থেকে দূরত্ব ন্যূনতম হবে আমি জানি না, ধরে নিচ্ছি হচ্ছে xy বিন্দু। সে যাই হোক না কেন, ওই বিন্দু থেকে এই বিন্দু সংযোগ রেখা আর ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এরা পরস্পর যদি লম্ব হয় তাহলে ওই দূরত্বটা মিনিমাম দূরত্ব হবে 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখন বলো এই দুই বিন্দুর ইয়া কত? আমাদের ঢাল বের করতে হবে। এই বিন্দু আর এই বিন্দুর ঢাল কত? এখানে ঢাল, এটার ঢাল যদি আমরা m1 ধরি, এটার ঢাল যদি আমরা m1 ধরি, আর এই স্পর্শকের ঢাল যদি আমরা m2 ধরি, বলো m1 কত হবে? m1 = y স্থানাঙ্কের পরিবর্তন ভাগ হচ্ছে x স্থানাঙ্কের পরিবর্তন। y স্থানাঙ্কের পরিবর্তন মানে কি? y - 2 আর x স্থানাঙ্কের পরিবর্তন হচ্ছে আমাদের x - 3। দেখো বক্ররেখার উপরে বিন্দু কিন্তু এখনো জানি না আমি, ধরে নিছি কোন একটা বিন্দু। তো ওই বিন্দু থেকে এই বিন্দুর যে ঢালটা আর ওইখানে যে স্পর্শকের ঢালটা, এটা 90 ডিগ্রিতে থাকবে, তাহলে মিনিমাম দূরত্ব হবে না 90 ডিগ্রি কেসে? এখন কথা হচ্ছে m2 কিভাবে বের করব বলো? m2 কত হবে? xy বিন্দুতে বক্ররেখার স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল কেমনে বের করে? স্পর্শকের ঢাল কেমনে বের করে?
একবার ডিফারেন্সিয়েশন, তাহলে একবার ডিফারেন্সিয়েশন নাও, এটার একবার ডিফারেন্সিয়েশন নাও, কত হয় দেখো, dy ভাগ হচ্ছে dx, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 2x, তাই না? এখন শর্ত মতে ন্যূনতম শর্ত মতে কি হবে বলো, ন্যূনতম শর্ত মতে কি হবে? ন্যূনতম শর্তে এরা পরস্পর লম্ব হইতে হবে, বুঝতে পারছো? তাহলে লম্ব মানে কি, ঢাল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু -1। তো আমাদের এটার ঢাল কত দেখো, y-2 ডিভাইডেড বাই x-3 ইনটু এটা হচ্ছে আমাদের 2x ইজ ইকুয়াল টু হচ্ছে -1। দেখো দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব যদি ন্যূনতম হইতে হয়, দূরত্বটা অবশ্যই লম্ব দূরত্ব হইতে হবে, যে কোনো দূরত্ব নিলে হবে না, তাই না? ওই জন্য আমরা দূরত্বটা কি করছি, লম্ব দূরত্ব নিচ্ছি। যেহেতু লম্ব দূরত্ব, তার মানে ঢাল হচ্ছে, ঢালদের গুণফল -1 হবে। সো আমরা এটার ঢাল আর এটার ঢালের গুণফল -1 লিখছি। এখন কথা হচ্ছে, এখান থেকে তুমি x এর মান বের করে দিতে পারবা আমাকে? এখান থেকে x এর মান বের করে দিতে পারবা? এখানে y আছে না, তাহলে তো ঝামেলা। তুমি এক কাজ করো, y এর মান এখান থেকে এনে এখানে বসাও, ঠিক আছে? y এর মান প্রতিস্থাপন করে দাও, y এর মান বসাই, এই জায়গাতে কি করব আমরা, y x² + 2 এটা বসাই, তাহলে এক চলকের আন্ডারে চলে আসছে, কারণ এটা x আছে, এটা x আছে, এখানে আমাদের কি লাগবে, x লাগবে। তো এখানে বসায় দাও, তাহলে এটা হচ্ছে x², তারপর x² + 2, তারপর -2 ভাগ হচ্ছে x-3 আর ইনটু হচ্ছে 2x, এটা ইজ ইকুয়াল টু -1। তো দেখা এখন কি করা যাবে, 8 টু 8 কাটাকাটি, উপরে থাকতেছে হচ্ছে ax² আর হচ্ছে 2x, কত হয় 2x³ তাহলে এখান থেকে লেখা যাচ্ছে হচ্ছে 2x³ ভাগ x-3 ইজ ইকুয়াল টু হচ্ছে -1। এটা পার করো, 2x³ এটা এই পাশে গেলে হবে -x প্লাস হচ্ছে 3, দেন এই পক্ষে নিয়ে এসো 2x³ তারপর প্লাস x -3, এটা ইজ ইকুয়াল টু 0। এটা একটু ক্যালকুলেটরে দিয়ে x এর মান বের করে দাও, একটু ক্যালকুলেটর চাপো। x এর মান তুমি এবার ইয়া করো, x এর মান 1 এখানে বসাও, দেখো কত আসে, y কত আসবে, x ইজ ইকুয়াল টু 1 বসাই, x ইজ ইকুয়াল টু 1 বসাই, y কত আসে এখান থেকে, y ইজ ইকুয়াল টু x² প্লাস হচ্ছে 2, তাহলে সমান এটা হচ্ছে আমাদের 1² প্লাস 2, তাহলে 2 আর 1 3, তাহলে এই বিন্দু কত বের হলো বলো, 1,3 না? দেখো x এর মান 1 আর y এর মান হচ্ছে 3, তাহলে আমাদের এই বিন্দুটা 1,3 আসতেছে, ঠিক আছে? এখন দূরত্ব কত হবে, দুটি বিন্দু জানা থাকলে মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে, দুটি বিন্দু জানা থাকলে মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করবে বলো, অতএব দূরত্ব দুটি বিন্দু জানা আছে, একটা হচ্ছে আমাদের 1,3 আর এই বিন্দু হচ্ছে কত 3,2, তাহলে দূরত্ব কত হবে বলো, দূরত্ব ইজ ইকুয়াল টু √x স্থানাঙ্কের পরিবর্তনের বর্গ, এটা থেকে বাদ দাও, 3 - 1 তারপর স্কয়ার প্লাস 2 - 3 তারপর স্কয়ার, কত আসছে, এটা হচ্ছে 2 × 4 আর 1 5, তাই না?
তাহলে এটা কত হচ্ছে আমাদের √5। দেখো তো দূরত্ব কত এর সাথে, √5 এর। ঠিক আছে, তাহলে আমাদের ন্যূনতম দূরত্ব হচ্ছে √5। নতুন একটা টপিকে যাব, সেটা হচ্ছে 11 দেখো 11 কিছু ম্যাথ। আচ্ছা 11 এই নাম্বারটা দেখো, x = 1 বিন্দুতে y = x² ফাংশনের dy এবং del y নির্ণয় করতে হবে। এই জিনিসটা বোঝার ব্যাপার আছে এখানে, dy কি জিনিস আর হচ্ছে del y কি জিনিস। দেখো del x টা দেওয়া আছে, দেখো এই যে del x বলো আর dx বলো, এটার মান হচ্ছে 2। তো এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু ধরো, ঠিক আছে। দেখো dx টা কি জিনিস আর del x টা কি জিনিস। dx del x সমান দিছে, তো এখান থেকে এতটুকু dx বা del x, এটা dx বলো বা del x বলো, এটার মান হচ্ছে 2। এখন দেখতে হবে dy কি আর del y কি, ঠিক আছে। dy টা কি আর del y টা কি। dy হচ্ছে ডিফারেন্সিয়াল y, তাই না। এটা হচ্ছে স্পর্শকের সাথে সম্পর্কিত না, d যেটা d যখন ডিফারেন্সিয়েশন করতে হয় স্পর্শকের সাথে সম্পর্কিত না। আচ্ছা, তো তুমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে y এর চেঞ্জ দেখতে চাও, দেখো তো এই বিন্দুতে y কত হবে। এখান থেকে এতটুকু ধরা হচ্ছে x, তাহলে এই বিন্দু কত হবে, f of x না। এই যে এই বিন্দুর উচ্চতা, এখান থেকে এতটুকু দূরত্ব যদি x হয়, এখান থেকে এতটুকু দূরত্ব যদি x হয়, এইটুকু দূরত্ব কত হবে, f of x। আচ্ছা, এখন এখান থেকে এইটুকু দূরত্ব কত, x plus del x। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হিসেবে যদি ধরো, এই বিন্দুর স্থানাঙ্ক কত বলো, x, f of x না। এতটুকু x আর এটুকু হচ্ছে আমাদের f of x। আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো, এখান থেকে এতটুকু x আর এইটুকু হচ্ছে কত, del x। তাহলে এইটা হবে আমাদের x প্লাস হচ্ছে del x, আর এই হাইটটা কত হবে, ফাংশনে ওইটাই বসে দেওয়া লাগবে, f of x plus del x। বুঝো না কথা। তাহলে এটা হবে হচ্ছে আমাদের কমা f of x plus হচ্ছে del x। এটা বুঝো, মানে জিনিসটা হচ্ছে এরকম, এই বিন্দুর উচ্চতা যদি f of x হয়, আর এখান থেকে এইটুকু দূরত্ব যদি এইটুকু x আর এইটুকু del x হয়, তাহলে এই বিন্দুর উচ্চতা কত হবে, f of x plus del x না। এই যে এই হাইট আর এই যে এই হাইট, এই হাইট হবে হচ্ছে f of x, আর এই হাইট কত হবে, x এর সাথে del x যোগ হয়ে গেছে, তাহলে এই হাইট হবে f of x plus del x। বুঝতে পারছো। আচ্ছা, তো আমাদের del x তাহলে কতটুকু, সরি del y তাহলে কতটুকু, এইটুকু না। del y তাহলে এতটুকু, কিন্তু ডিফারেন্সিয়াল y কতটুকু, এই del y হচ্ছে আমাদের এই ফাংশনের এই যে এইখান থেকে এইটুকু, কিন্তু ডিফারেন্সিয়াল y যদি নাও কি করতে হবে, এই জায়গাতে একটা স্পর্শক আঁকার লাগবে না। এই জায়গাতে যদি একটা স্পর্শক আঁকো, দেখি স্পর্শকটা এইভাবে যাচ্ছে, স্পর্শকটা যাচ্ছে হচ্ছে আমাদের এইভাবে। তো এটা কতটুকু উপরে উঠছে, এটা উঠছে হচ্ছে এইটুকু, এইটুকু। স্পর্শক যেটা, এটার y বৃদ্ধি পাইছে এখান থেকে এতটুকু, কিন্তু কার্ভের y কতটুকু বৃদ্ধি পাইছে, কার্ভ উঠছে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, আর স্পর্শকটা এখান থেকে এতটুকু, তাই না। তো এখানে এই যে এইটুকু হচ্ছে আমাদের dy, আর এই যে বড় একটা ভ্যালু দেখতেছো না, এইটুকু হচ্ছে তো আমাদের del y। তাহলে বড়টা হচ্ছে আমাদের del y। এটা যদি a বিন্দু ধরো, এটা যদি b বিন্দু ধরো, এটা যদি c বিন্দু ধরো,
এখানে এবিটা হচ্ছে ডেল ওয়াই, এখানে আমাদের এবিটা হচ্ছে ডেল ওয়াই। খেয়াল করে দেখো কার্ভটা যত ফাস্ট উঠে যায় স্পর্শকটা ওইরকম ফাস্ট উপরের দিকে ওঠে না। বুঝতে পারছো? তো আমরা ডেল ওয়াই কেমনে বের করব আর ডি ওয়াই কেমনে বের করব? ডি ওয়াইটা তো সহজ। ডি ওয়াইটা কত হবে বলো? এখানে ওয়াই দেওয়া আছে, দেখো y is equal to x স্কয়ার। এটা ডিফারেন্সিয়েশন করো, কত হবে? dy ভাগ dx এটা is equal to 2x। অতএব dy সমান কত লেখা যাচ্ছে বলো? 2x ইনটু হচ্ছে dx। ওকে, x এর মান কত দেওয়া আছে? 1 বিন্দুতে। তাহলে x 2 ইনটু 1 ইনটু dx টা কত বলো? ওই সাইডে দেখো দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 2। অতএব এটা ফলাফল হচ্ছে 4। এটা হচ্ছে dy, বুঝছো? এখন ডেল ওয়াই কেমনে হিসাব করবা? কার্ভটা কত উপরে উঠছে সেটা হচ্ছে ডেল ওয়াই। কার্ভটা কি 4 পরিমাণ উপরে উঠছে শুধু? কার্ভটা একটু বেশি উপরে উঠছে না আমাদের? দেখো কার্ভের কথা চিন্তা করো আর স্পর্শকের কথা চিন্তা করো। এটা যদি এরকম হয়, তুমি এই বিন্দুতে স্পর্শক নিলে হচ্ছে এরকম, তো এখান থেকে এখানে আসলে কার্ভ উঠে এত উপরে, একটু ভালো করে লক্ষ্য করো, কার্ভ উঠে এত উপরে আর স্পর্শক উঠে কতটুকু? এইটুকু না? স্পর্শক যতটুকু উঠে সেটা হচ্ছে আমাদের dy, আর কার্ভ যতটুকু উঠে সেটা হচ্ছে আমাদের ডেল ওয়াই। বুঝতে পারছো? দেখো কার্ভ একটু বেশি উপরে উঠে যাচ্ছে, এটাই ওই চিত্র দেখানো হয়েছে। কার্ভ হচ্ছে এতটুকু আর স্পর্শক যেটা এটা হচ্ছে এখান থেকে এইটুকু। তো স্পর্শক কতটুকু উঠছে সেটা হচ্ছে আমাদের ডেল ওয়াই, সরি dy বের হয়েছে অলরেডি। তো dy কেমনে বের করবা? ডেল ওয়াই কেমনে বের করবা? ডেল ওয়াইটা কি এইটা হবে না? এই যে এই বিন্দুতে হচ্ছে f অফ x, এই উচ্চতা, আর এই বিন্দুর উচ্চতা কত বলো? এটা কি f অফ x প্লাস ডেল x না? তাহলে কতটুকু হাইট উপরে উঠছে? এইটুকু বের করা যাবে? কিভাবে করবা? f অফ এটা মাইনাস f অফ এটা, বুঝছো? তাহলে বাদ দাও। তো এখান থেকে আমাদের ডেল ওয়াই সমান f অফ x প্লাস ডেল x মাইনাস হবে f অফ x। এটা হচ্ছে স্পর্শক কত উপরে উঠলো, আর এটা হচ্ছে কার্ভ প্রকৃতপক্ষে কত উপরে উঠলো। এখানে লিখতে পারো কার্ভের প্রকৃত উচ্চতা, কার্ভ এর প্রকৃত উচ্চতা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কার্ভের প্রকৃত উচ্চতা, আর এটা হচ্ছে স্পর্শকের প্রকৃত উচ্চতা। স্পর্শক হচ্ছে এতটুকু। এটা কত বলো তো? f অফ x এর মান কত? 1, ডেল x কত? 2 মাইনাস f অফ x এর মান হচ্ছে 1। তাহলে দেখো এটা হচ্ছে f অফ 3 মাইনাস f অফ 1, তাই না? f অফ 3 কোথায় বসাবা? এটা আমাদের ফাংশন অফ x না? এখানে লিখে রাখো এটা হচ্ছে আমাদের ফাংশন অফ x। এখানে একটু লেখো ফাংশন অফ x। 3 এখানে বসাও, কত আসছে? 3 স্কয়ার এখানে বসাচ্ছি, বুঝছো? তারপর মাইনাস 1 এখানে বসাও, কত হবে? 1 স্কয়ার, অর্থাৎ 3 থেকে 9 বিয়োগ 1, এটা হচ্ছে দেখো 8। খেয়াল করে দেখছো প্র্যাকটিক্যাল লাইফে কার্ভ বেশি উপরে যাচ্ছে না? তো কার্ভের উত্থান হয়েছে 8 পরিমাণ, কিন্তু স্পর্শকটা যখন তুমি টানো এটা ওই জায়গাতে মাত্র হচ্ছে 4 পরিমাণ। বুঝা গেছে? এটাও না সমান হইতো কখন জানো? এই ডেল এক্স এর গ্যাপটা দেখো অনেক বেশি দেওয়া আছে, 2 পরিমাণ বেশি দূরে চলে গেছে। আমরা যখন ডিফারেন্সিয়েশন করতাম তখন ডেল এক্সটা এক্সটেন্স টু 0 লেখা থাকতো। যখন খুব কাছাকাছি এসে তখন এই ভ্যালু আর এই ভ্যালু সেম আসবে, তখন কার্ভ যত উপরে উঠবে
স্পর্শকটাও তত উপরে উঠবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে ঘটনা। তাহলে মনে রাখো ডিওয়াইড হচ্ছে স্পর্শক কত উপরে উঠছে সেটা, আর ডেলয়েড হচ্ছে কার্ভ প্রকৃতপক্ষে কত উচ্চতায় উঠলো ওইটা। কার্ভের উচ্চতা বের করব হচ্ছে এখানকার কার্ভের হাইট মাইনাস এখানকার কার্ভের হাইট কইরা, এখানকার কার্ভের হাইট কত হবে f of x plus del x, আর এখানকার কার্ভের হাইট কত হবে f of x। সো এই দুটোর পার্থক্য হবে, বুঝছো? আর ডিওয়াইটা কিভাবে বের করব, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। ওকে, দেখো যদি এটা খুব কাছাকাছি হইতো, মানে ডেল এক্স তো 2, বিশাল ভ্যালু, ডিফারেন্সিয়েশন করার সময় আমরা ডেল এক্স কত দেখতাম, এক্স টেন্ডস টু 0 না, অলমোস্ট 0। যদি অলমোস্ট 0 হয় তখন দেখবে যে কার্ভের উচ্চতা আর স্পর্শকের উচ্চতা সেম হবে। তুমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুর কথা চিন্তা করো, খুব কাছাকাছি দুটো বিন্দু, তো এই পয়েন্টের তোমার স্পর্শকের উচ্চতা, সরি কার্ভের উচ্চতা, আর এই পয়েন্টের কার্ভের উচ্চতা, এই দুটো এতটুকু, আর স্পর্শক টাইনলেও কি একই হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো? যখন ডেল এক্সটা অতি ক্ষুদ্র হয় তখন ডিওয়ও যা হয় ডেল অয়ও তাই হবে। তুমি চাইলে এই যে এক্স এর মান, ডেল এক্স এর মান 2 না দিয়া একটু 0.001 বসে দেখো, ওই 4 এর মতো ভ্যালু আসবে। আমাদের এখানে ডিওয়াই 4 আসছিল না, ডিওয়াই, তুমি ডেল এক্সটা 2 না দিয়ে 0.001 দিয়ে দেখো কত আসে, এখানে দেখতে যাচ্ছে কাছাকাছি চলে আসবে। এখন দেখব হচ্ছে আমরা ক্রম বৃদ্ধিমান বা ক্রমহ্রাসমান। ক্রমবৃদ্ধিমান বা ক্রমহ্রাসমান, ঠিক আছে? কোন একটা ফাংশন যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে যে কোনো জায়গাতেই ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ হবে না? এরকম কোন একটা ফাংশন যদি প্রতিনিয়ত এইভাবে বাড়তে থাকে সব জায়গাতেই ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ আর ঢাল ধনাত্মক। দেখো কোন একটা পয়েন্টে যদি ফাংশন বাড়ে তাহলে ঢাল হয় ধনাত্মক, আর যদি কোন একটা ফাংশনের মান কমতে থাকে তাহলে ঢাল হবে হচ্ছে, যেগুলো পয়েন্টে ঢাল হবে ঋণাত্মক, তাই না? তাহলে ক্রম বৃদ্ধিমানের শর্ত হচ্ছে ঢাল ধনাত্মক। এটার নিচে এভাবে লিখতে পারো, এই যে ঢাল যেটা dy ভাগ dx টা, এটা হবে হচ্ছে ধনাত্মক। আর ক্রমহ্রাসমানের শর্ত কি, dy বাই dx টা হবে ঋণাত্মক, ঠিক আছে? ফাংশনের যদি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ স্লোপটা সবসময় পজিটিভ হবে, আর যদি ক্রমশ হ্রাস পেতে থাকে তাহলে কি হবে, স্লোপটা ঋণাত্মক হবে। ওকে, এখন বই থেকে একটা ম্যাথ দেখবো আমরা। সেটা সি নাম্বারটা করলে মোটামুটি তিনটার কাজ হয়ে যাবে। সি নাম্বারটা দেখো, দেওয়া আছে f of x সমান x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 9x প্লাস হচ্ছে 5। বলা হয়েছে কোন ব্যবধিতে হ্রাস পায় এবং কোন ব্যবধিতে বৃদ্ধি পায়। এটার কোশ্চেন আছে কোন ব্যবধিতে হ্রাস পায় ও কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, কোন ব্যবধিতে হ্রাস বা বৃদ্ধি পায়। এটা একটা ফাংশন, বলা হয়েছে কোন ব্যবধিতে হ্রাস বা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাবে কখন বলো, যখন ঢাল ধনাত্মক, অর্থাৎ dy ভাগ dx টা যখন ধনাত্মক তখন বৃদ্ধি, আর dy ভাগ dx টা ঋণাত্মক তখন হচ্ছে হ্রাস, ঠিক আছে? তো dy বাই dx টা বের করো আগে, এটা y ধরে নাও, তাহলে dy ভাগ dx কত আসে দেখো, এটা দেখো 3x স্কয়ার তারপর মাইনাস 12x তারপর প্লাস হচ্ছে 9, তাই না? আচ্ছা, তো এখান থেকে আশা করা হচ্ছে 3 কমন যাবে, 3 কমন নিলে
এটা আসলে হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস কত 4x প্লাস হচ্ছে 3, তাই না? ওকে 3 ইনটু এটা একটু মিডল টার্ম করো, এটা হবে হচ্ছে x স্কয়ার মাইনাস 3x, তাই না? x স্কয়ার মাইনাস হচ্ছে 3x, তারপর মাইনাস x প্লাস 3। আচ্ছা এটার কাজ করলে লেখা যাবে হচ্ছে x মাইনাস 3 ইনটু x মাইনাস হচ্ছে 1, তাই না? এটা এই জিনিসটা যদি জিরো ধরো, এটা কোন একটা সংখ্যা রেখাকে কতগুলো বিন্দুতে কতগুলো পার্টে সেগমেন্ট করে ফেলবে, তাই না? এটা জিরো ধরলে মানে x এর মান কত কত আসছে বলো তো? 3 আর হচ্ছে 1। তাহলে এটা সংখ্যা রেখাকে কতগুলো খণ্ডে ভাগ করে দেখো তো। এটা সংখ্যা রেখার হচ্ছে 0 বিন্দু, এটা 1 বিন্দু, আর এটা ধরো হচ্ছে আমাদের 3 বিন্দু। আচ্ছা তিনটা খণ্ডে ভাগ করে ফেলতেছে না? একটা হচ্ছে 1 থেকে 3 এর ভিতরে একটা, আর একটা হচ্ছে একদম লেস দেন 1 এই পুরো অঞ্চল একটা, আর একটা হচ্ছে গ্রেটার দেন 3 এই পুরো অঞ্চল একটা। এভাবে একটু ভাগ করে ফেলো, খাতায় আঁকো। এটা সংখ্যা রেখাকে তিনটা অঞ্চলে ভাগ করতেছে, একটা 1 এর চাইতে ছোট, আর একটা 1 থেকে 3 এর ভিতরে, আর একটা হচ্ছে 3 এর চাইতে বড়। এখন আমরা যেটা করব, একটা ছক আঁকাবো। বইয়ে ছক পদ্ধতিতে আঁকানো নাই, ছক দিয়ে করলে অনেক সুন্দর হয়। তো দেখো এখানে লিখবো হচ্ছে ব্যবধি। এখানে লিখবো হচ্ছে x মাইনাস 3 এর চিহ্ন, এখানে লিখবো হচ্ছে x মাইনাস 1 এর চিহ্ন। তারপর এখানে লিখবো হচ্ছে dy ভাগ dx এর চিহ্ন, dy ভাগ dx এর চিহ্ন। আর এখানে লিখবো হচ্ছে মন্তব্য। এটা সংখ্যা রেখাকে তিনটা খণ্ডে ভাগ করছে। একটা হচ্ছে x টা লেস দেন 1 এর এলাকা, দেখো 1 এর চাইতে ছোট এলাকা, আর একটা 1 আর 3 এর ভিতরে এলাকা, x লেস দেন 3 গ্রেটার দেন 1, এটা একটা অঞ্চল। আর হচ্ছে x টা গ্রেটার দেন 3, এটা একটা অঞ্চল। এই টাইপের ম্যাথ আসলে সহজে উত্তর করবা, খুব সুন্দর করে করতে পারবা। দেখবে যে বাংলা ভাষা লিখছে বইয়ে। ওকে বলো আমাদের x মাইনাস 3 চিহ্ন কি হবে? অনেক চাইতে ছোট কিছু ভ্যালু বসাও। অনেক চাইতে ছোট কত? 0 বসাইতে পারো, -5 বসাইতে পারো। তাহলে -5 -3 এটা হচ্ছে নেগেটিভ, এটা এটাও নেগেটিভ। এটা 0 বসাইতে পারো, একের সাথে ছোট, তাহলে এটাও নেগেটিভ। dy ভাগ dx এর চিহ্ন বলতে সাইডে লিখে দিতে পারো, dy ভাগ dx টা কে? এটা না? তাহলে এটার চিহ্নটা এখানে কি আসবে? এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে ধনাত্মক। দেখো dy ভাগ dx এর চিহ্ন ধনাত্মক হওয়া মানে কি? ক্রম বৃদ্ধিমান। সেখানে মন্তব্য লিখবা হচ্ছে ক্রমবৃদ্ধিমান। ঠিক আছে।
তারপর এখানে এসো 1 থেকে 3 এর ভিতরে যাও, 1 থেকে 3 এর ভিতরে 2 বসাও মনে মনে, তাহলে 2 মাইনাস 3 এটা হচ্ছে নেগেটিভ। 1 থেকে 3 এর ভিতরে বসাও 2 বসাও মনে মনে, 2 বিয়োগ 1 সো পজিটিভ। এটা হচ্ছে আমাদের, এখানে খেয়াল রাখতে হবে শুধু এই দুটো গুণ করে এখানে লেখা ঠিক হবে না, যদি আগে থেকে এখানে একটা মাইনাস থাকে, কখনো কখনো এখানে আগে থেকে একটা মাইনাস থাকে না, সো তুমি একদম dy/dx এর চিহ্ন যেহেতু দেখতেছো অথচ একটা এখান থেকে এসে দিবা, ওখানে জায়গা থাকলে এটাও একটু লিখে দিলে ভালো হইতো যে এত এর চিহ্ন dy/dx এই জিনিসটার চিহ্ন, বলে এই জিনিসটার চিহ্ন কি আসবে, এটা পজিটিভ আছে, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে কি হবে ক্রমহ্রাসমান। ঠিক আছে, তারপর এটা 3 এর চাইতে বড়, এটা 5 নাও, এটা পজিটিভ, এটা 5 নিলে এটাও পজিটিভ। এখন চিহ্ন দেখতে হবে, এটা চিহ্ন পজিটিভ, এটা চিহ্ন পজিটিভ, পজিটিভ পজিটিভ আর এটা সব মিলাচ্ছে পজিটিভ, অর্থাৎ এটা হচ্ছে ক্রমবৃদ্ধিমান, ক্রমবৃদ্ধিমান। তাহলে ফলাফল কি লিখবা, x is less than 1, এই less than 1 কে কিন্তু আরেকটা উপায়ে লেখা যায়, less than 1 মানে কি greater than পজিটিভ ইনফিনিটি না, less than 1 অর্থ কি বলো, greater than মাইনাস ইনফিনিটি না, এটা না, তাহলে এত ব্যবধিতে কি হবে, এত ব্যবধিতে ক্রম বৃদ্ধিমান। তারপর x less than 3 greater than 1, এটা হচ্ছে ক্রমহ্রাসমান। আর লাস্টেরটা গ্রেটার দেন 3 কিন্তু লেস দেন তো হচ্ছে যে পজিটিভ ইনফিনিটি, এটা তাহলে একটু উল্টা করে লেখা যায়, লেস দেন হচ্ছে পজিটিভ ইনফিনিটি আর গ্রেটার দেন হচ্ছে 3, জানো এটা বলা যে কথা এটা বলা একই কথা। দেখো এক্সটা হচ্ছে যে ওই মানে মুখটা যেরকম করে আছে তার ভিতরেই আছে, যে এটার ভিতরে থাকতে হয় বড়র ক্ষেত্রে, এটা তাই আছে না, তাহলে এক্সটা 3 এর চাইতে বড়, এটাও 3 এর চাইতে বড় দেখাচ্ছে, 3 এর চাইতে বড় আর ধনাত্মক ইনফিনিটির চাইতে ছোট, এটা তো হচ্ছে আমাদের ক্রম বৃদ্ধিমান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্রম বৃদ্ধিমান। সবাই একটু একের এ নাম্বারটা দেখো, একের এ নাম্বারটা কোশ্চেন করছো, একের এ f of x is equal to x cube minus 3x square minus 3x square plus 18x plus 15, 18x plus 15 বলা হয়েছে এই ফাংশনটা নাকি ক্রমবর্ধমান ফাংশন, তার মানে কি জীবনে এটা হ্রাস পায় না, যেহেতু বলছে ক্রমবর্ধমান তার মানে কি ঢাল আজীবন ধনাত্মক, বুঝো নাই কথা, এটাকে বলা হয়েছে ক্রমবর্ধমান, তার মানে কি যে কোনো জায়গাতে স্লোপটা পজিটিভ থাকে, তোমাকে দেখাইতে হবে ঢাল আজীবন পজিটিভ, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমত ঢাল বের করো আর এটা আজীবন পজিটিভ কিনা সেটা হচ্ছে দেখাও, তাহলে এটা ঢাল কত হবে dy ভাগ dx, এটা আমাদের আসতে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 18, এটা ঢাল নাকি আজীবন পজিটিভ, যেহেতু ক্রমবর্ধমান সব সময়, তো দেখা যায় ঢালটা আজীবন পজিটিভ হয় কিনা। তুমি এই দুটো নিয়ে কাজ করো, কতদিন এরকম একটা ম্যাথ করছিলাম তাই না, যে লাস্টের দিকে, তো এই দুটো থেকে একটু 3 কমন নাও, কত হয় বলো তো, x স্কয়ার মাইনাস হচ্ছে 2x, তারপর প্লাস হচ্ছে 18, এখন এটাতে কাজ করতে থাকো, 3 ইনটু কি করবে বলো, a স্কয়ার মাইনাস 2ab, তাই না, তারপর প্লাস হচ্ছে b স্কয়ার, একটু সমস্যা হয়েছে এই 1টা বেশি হয়েছে, মাইনাস একটা 1 দিয়ে দাও, প্লাস হচ্ছে 18,
তো এখান থেকে আসতেছে 3 ইনটু এইটুকুকে কি লেখা যাবে x মাইনাস 1 হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের x মাইনাস 1 হোল স্কয়ার, তারপর মাইনাস 1 প্লাস হচ্ছে 18, তাহলে এটার সাথে এটা গুণ করো, 3 ইনটু x মাইনাস 1 তারপর স্কয়ার মাইনাস 3 প্লাস 18, সো এটা লেখা যাচ্ছে 3 ইনটু x মাইনাস 1 স্কয়ার, 18 3 কত 15, এটা হচ্ছে আমাদের 15। এখন কি বলবো বলো, x এর যে কোনো মানের জন্য লেখো, x এর যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য কি হবে, এটা ধনাত্মক না, এইটুকু x এর মান ঋণাত্মক কিছু বসাও না, ধনাত্মক হয়ে যাবে, তো বর্গ আছে, x এর যে কোনো মানের জন্য x মাইনাস 1 স্কয়ার ধনাত্মক, অর্থাৎ সর্বদাই dy ভাগ dx ধনাত্মক। দেখো এইটুকু যদি ধনাত্মক হয় এটার সাথে এগুলো যোগ করেও ধনাত্মক, অর্থাৎ dy ভাগ dx টা সর্বদাই ধনাত্মক, অতএব সর্বদাই ক্রম বৃদ্ধিমান। বোঝা গেছে? সর্বদাই ক্রম বৃদ্ধিমান। আমরা লাস্ট আর একটা ম্যাথ করে শেষ করে দেব। একের বি পারবা না দেখাতে সবাই, x ইকুয়াল টু এত বিন্দুতে ফাংশনটি হ্রাস পায়, তার মানে কি ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ আসবে x এর মান 1 বসে দিলে, বুঝো না? এগুলো করে দেওয়া লাগবে। একের বি বলছে x ইকুয়াল টু 1 বিন্দুতে f অফ x হ্রাস পায়, মানে কি ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ হবে, তাই 1 বসে দিলে নেগেটিভ আসবে, ঠিক আছে? ওটা বাদ। আচ্ছা, শুধু 4 নম্বর ম্যাথটা করব আমরা, তাইলেই শেষ। বলছে এত এর সন্ধি বিন্দু নির্ণয় করো। দেখো সন্ধি বিন্দু হচ্ছে যে সকল জায়গাতে স্পর্শকের ঢাল শূন্য হয় সেই সকল বিন্দু হচ্ছে সন্ধি বিন্দু, বুঝছো? সন্ধি বিন্দু মানে চরম মানের যে বিন্দুগুলা, লিখে রাখো, সন্ধি বিন্দু হচ্ছে চরম মানের বিন্দু। সন্ধি বিন্দু চরম মানের বিন্দু। তো অর্থাৎ যেখানে যেখানে ঢাল শূন্য হয়, দুইটা জিনিস আছে, গতদিন পড়ছিলাম পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশনের সেকেন্ড ডেরিভেটিভ শূন্য হয়, আর সন্ধি বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হয়। গুলে দিও না একটা সাথে আরেকটা, বুঝতে পারছো? গতদিন ছিল হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, ওখানে ছিল সেকেন্ড ডেরিভেটিভ শূন্য, আর সন্ধি বিন্দুতে হচ্ছে তোমার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য, অর্থাৎ চরম মানের যে বিন্দুগুলা। তো তুমি চরম মানের বিন্দু বের করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ শূন্য বসায় দাও। f অফ x কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে f অফ x সমান x মাইনাস x স্কয়ার মাইনাস হচ্ছে x কিউব। এটার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য বসাইলে যে বিন্দু পাবা সেটা হচ্ছে আমাদের সন্ধি বিন্দু। ফার্স্ট ডেরিভেটিভ আগে করো, তাহলে f ড্যাশ x সমান, এটা হচ্ছে 1, এটা হচ্ছে মাইনাস 2x, এটা হচ্ছে মাইনাস 3x স্কয়ার। সন্ধি বিন্দুর জন্য শর্ত মতে সন্ধি বিন্দুতে এটা সমান শূন্য হবে, f ড্যাশ x শূন্য ধরো তো, তাহলে 1 মাইনাস 2x মাইনাস 3x স্কয়ার। ক্যালকুলেটর ব্যবহার করে আমাকে একটু x এর বিন্দুগুলো বলো কত। একটু ক্যালকুলেটরে দেখো কত আসে। আচ্ছা, x is equal to 1 ভাগ 3 আর মাইনাস 1। আচ্ছা, 1 বাই 3 আর হচ্ছে মাইনাস 1, ঠিক আছে, 1 বাই 3 মাইনাস 1। কথা হচ্ছে এটা কি বিন্দু হইছে? সন্ধি বিন্দু চাওয়া হয়েছে, এটা তো তোমার x এর ভ্যালু পাইছো, সন্ধি বিন্দুর x এর স্থানাঙ্ক পাইছো, তাহলে সন্ধি বিন্দু কেমনে বের করবা? y is equal to কত হবে বলো? f অফ 1 ভাগ 3 বসাইলে যেটা হয়, মানে দেখো x is equal to 1 ভাগ 3 তে
y কত বলো, y is equal to f of 1/3, তাহলে 1/3 এখানে বসাও, 1/3 মাইনাস 1/3 তার উপর স্কয়ার, তারপর মাইনাস 1/3 তার উপরে হচ্ছে কিউব। দেখো এটা 1/3 এর করেসপন্ডিং ভ্যালু আসবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 27, এটা আসবে 5/27। তাহলে তুমি এখানে একটা বিন্দু পেয়ে গেলা, অতএব সন্ধি বিন্দু একটা হচ্ছে 1/3, 5/27, আবার x is equal to 1 on a, y is equal to কত আসে f of 1, আচ্ছা মাইনাস 1, তাহলে এখানে বসাও, এটা হচ্ছে মাইনাস 1, তারপর মাইনাস 1 তারপর স্কয়ার, মাইনাস মাইনাস 1 তার উপরে কিউব, এটা মনে হয় মাইনাস 1ই আসে তাই না, মাইনাস 1 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা মাইনাস 1, অতএব বিন্দু কত হচ্ছে, এটা মাইনাস 1, তাহলে বিন্দু হচ্ছে মাইনাস 1, মাইনাস 1। সো আমরা সন্ধি বিন্দু পাইলাম, এটা একটা সন্ধি বিন্দু আর এটা আরেকটা হচ্ছে সন্ধি বিন্দু, বুঝছো? তাহলে এই দুইটা হচ্ছে সন্ধি বিন্দু আসছে। বেশি কষ্ট না হলে ছোট্ট একটা ম্যাথ আমি বলবো, আমার এটা ছাড়া হচ্ছে যে একটা ইয়া থেকে যাবে, ঠিক আছে? একদম ছোট, যেটা করতে নিছিলাম ওইটাই, 4 এর এ বলতে চাচ্ছিলাম না, একটু এক ছোট্ট জিনিস, সরি 4 না 2 এর এ, 2 এর এটা লাস্ট, 2 এর এ নম্বর একটা দেখো কি দেওয়া আছে, f of x is equal to 3x square minus 6x তারপর প্লাস 4। শুনো, এটা নেগেটিভ ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি এইসব দিকে যাওয়া যাবে না, কারণ সাইটে তোমাকে অলরেডি ওরা সীমিত করে দিছে জিনিসটা। কোথায় সীমিত? এক্সটা লেস দেন অর ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল -1, এইটা এতটুকুর ভিতরেই ওরে ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান দেখাইতে হবে, বুঝতে পারছো? তার ভিতরে এইটুকুর ভিতরে, এর বেশি দেওয়া যাবে না। তুমি এর আগে কি করছো, নেগেটিভ ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি চলে গেছো, সমস্যা নেই, কিন্তু তোমাকে অলরেডি ওরা লিমিট করে দিছে, এতটুকুর ভিতরে কি করতে হবে, ক্রমবৃদ্ধিমান বা ক্রমহ্রাসমান দেখাইতে হবে। বলো ক্রমবৃদ্ধিমান হ্রাসমানের জন্য কি করতে হয়? ফার্স্ট ডেরিভেটিভ না ধনাত্মক হইতে হয়, ফার্স্ট ডেরিভেটিভ 0 দিলে তো সন্ধি বিন্দু পাওয়া যায়। তো দেখো এটা ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, f dash x কত হয় বলো, 6x মাইনাস হচ্ছে 6, তাই না? আচ্ছা, তো দেখো f dash x is equal to 6 কমন নিলে কত আসবে, x minus 1। এখন একটু আগে এখানে যেটা আসছিল, ও সংখ্যা রেখাকে কতগুলো খণ্ডে ভাগ করে সেটা বের করেছিলাম, তাই না? এখন কি সংখ্যা রেখা ভাগ করে লাভ আছে? আমার কি এখন আর সংখ্যা রেখা চলে? এখন এই লিমিট প্রযোজ্য না। আচ্ছা, এটা যদি 0 ধরো, x এর মান কত আসে, x is equal to 1 বিন্দু, 0 ধরলে x is equal to 1 আসে না, এটা মনে মনে 0 ধরলে, তাহলে x is এটা 0 ধরো, এটা যদি 0 ধরো তাহলে x is equal to 1 বিন্দু আসে না, x is equal to 1 বিন্দু -1 less than x তারপর less than 2 সীমাকে এটা দুইটা খণ্ডে ভাগ করবে, একটা হচ্ছে -1 থেকে 1 আর একটা হচ্ছে 1 থেকে 2, বুঝতে পারছো? তাহলে x টা আসবে less than 1 greater than or equal -1 এবং x টা হবে greater than 1 less than or equal to, এই দুইটা খণ্ডে ভাগ করে কিনা একটু খেয়াল করো তো। টেবিল আঁকানোর জন্য সীমা লাগবে না? এর আগে কি করছিলা, সংখ্যা রেখা ভাগ করে দিছিলা, এখন কাকে ভাগ করে দিতে হবে? অলরেডি যে গিভেন সীমা আছে ওইটাকে কোন বিন্দু ভাগ করবে? এই যে x = 1 বিন্দু, তো
এই সীমাকে কয়টা খণ্ডে ভাগ করা যাবে? একটা -1 থেকে এই যে এই 1 পর্যন্ত, আর একটা কি হবে 1 থেকে 2 পর্যন্ত। কারণ দেখো এই যে এখানে 1 আর এখানেও 1। এখন কথা হচ্ছে তুমি 1 কে ইনক্লুড করো নাই কেন? ওয়ার ইকুয়াল দেওয়ার একটা সুযোগ ছিল না? দেওয়া উচিত। এখানে ওয়ার ইকুয়াল দিছি আমি, এখানে ওয়ার ইকুয়াল দিই নাই, এখানে ওয়ার ইকুয়াল দিই নাই। কারণ ওয়ার ইকুয়াল মানে কি? ইকুয়াল যদি হয়ে যায় ঢাল হবে 0, ওটা তো চরম মানের বিন্দু, ওটা তো ক্রমবর্ধক ক্রমহ্রাস বোঝাবে না, তাই না? কিন্তু এই যে এই ওয়ার ইকুয়াল কেন দিছি? কারণ এটা ওরা দিয়ে দিচ্ছে আগে থেকে, বুঝো না কথা? এই যে এখানকার ওয়ার ইকুয়াল আর এখানকার ওয়ার ইকুয়াল কোশ্চেনে দেওয়াই ছিল, আর আমি ইনক্লুড করি নাই এটাকে, আর এটাকে ইনক্লুড করি নাই। এখন কি বলে শর্ত কয়টা আছে, ব্যবধি কয়টা আছে? 6টা। তাহলে এখানে একটা ব্যবধি f dash x is equal to 6 into x minus 1 এর চিহ্ন, তারপর মন্তব্য। ছোট তো এটা, দেখো তো এটা না, আমাদের কি এখানে 2-3টা আছে? আছেই তো একটা, সো ডাইরেক্ট এটার চিহ্ন বাড়াইবো না? আচ্ছা, প্রথম ব্যবধিটা কত বলো? x টা লেস দেন 1 গ্রেটার দেন অর ইকুয়াল -1, এটা একটা। আর একটা হচ্ছে x টা লেস দেন অর ইকুয়াল টু গ্রেটার দেন হচ্ছে 1, এটা হচ্ছে আরো একটা। বুঝছো? এখন দেখো এই ব্যবধিতে এর চিহ্ন কেমন? -1 থেকে 1 এর ভিতরে 0 আছে মনে হয়, 0 বসাও তো মনে মনে, এখানে নেগেটিভ, তাই না? এই নেগেটিভটা কার ভ্যালু? ডিরেক্ট এর ভ্যালু এবার বেরোছে না, এবার তো গুণটুন করার কোনো প্রয়োজন পড়তেছে না। তার মানে কি ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ হলে কি হয় বলো? ক্রমহ্রাসমান, অর্থাৎ এই ব্যবধিটা হচ্ছে ক্রমহ্রাসমান। আচ্ছা, এই ব্যবধিতে মান বসাও, 1 থেকে 2 এর ভিতরে কত আছে? সাপোজ 1.5, এখানে একটু 1.5 বসাও, পজিটিভ। এটা কার চিহ্ন পজিটিভ? ফার্স্ট ডেরিভেটিভের চিহ্নই পজিটিভ, আর ফার্স্ট ডেরিভেটিভের চিহ্ন পজিটিভ হলে কি হয়? ক্রমবৃদ্ধিমান। তাহলে এটা হবে আমাদের ক্রমবৃদ্ধিমান। বোঝা গেছে? অর্থাৎ এই ব্যবধিটা হচ্ছে ক্রমহ্রাসমান, আর এই ব্যবধিটা হচ্ছে আমাদের ক্রমবৃদ্ধিমান। ডিফারেন্সিয়েশন শেষ।